স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 262 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল অর্থাৎ ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল এইচএস এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। সেন যুগে শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ। 2-এর দাগে রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1. বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? শশাঙ্ক। দানসাগর গ্রন্থটি কার রচনা? বল্লাল সেনের। গঙ্গাইকোন্ডচল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? ইন্দোনেশিয়ার বড়বুদুরে। পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? প্রাচ্য শিল্পরীতি। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1. হিজরত কি? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। ব্রহ্মদেয় ব্যবস্থা কি? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। পঞ্চরত্ন কাদের বলা হতো? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। রচিত কাব্য। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। 4-এর দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 1. প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল? এই নামকরণের কারণ কি ছিল? প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হল বঙ্গ, বঙ্গাল, বরেন্দ্র, পুন্ড্র, রাঢ়, সুম্য, গৌড়, সমতট এবং হরিকেল। অঞ্চলের নামকরণের কারণ। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নামকরণ হয়েছে সাধারণভাবে ওই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে, যেমন পুন্ড্র, গৌড় প্রভৃতি নামগুলি হল এক একটি জনগোষ্ঠীর নাম। পরের প্রশ্ন, টিকা লেখো মাৎস্যান্যায়। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যান্যায় বলা হয়। পরের প্রশ্ন, চর্যাপদ কাকে বলে? কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেছিলেন? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। অথবার প্রশ্নে রয়েছে পাল ও সেন যুগের শাসনকালের তুলনামূলক আলোচনা করো। প্রথমে পার্থক্যের বিষয় হচ্ছে সময়কাল। পাল শাসন। 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেন। সেন শাসন। একাদশ শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। পার্থক্যের বিষয় প্রতিষ্ঠাতা। পাল শাসন। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। সেন শাসন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। পার্থক্যের বিষয় ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। সামরিক দক্ষতা। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎস্যান্যায়ের অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দপালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। এরপরে আমরা চলে আসছি 5-এর দাগে। নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 1. ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কী এবং এর ফল কী হয়েছিল?
প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হল বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ: কনৌজ দখলের জন্য বাংলার পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হল: 1. সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তাঁর রাজধানী কনৌজ মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। 2. গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। 3. কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকায় কৃষি সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করেছিল। ত্রিশক্তি সংগ্রামের ফলাফল: প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূরপ্রসারী। 1. ত্রিশক্তি সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। 2. দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতে বৈদেশিক আক্রমণের পথ সুপ্রশস্ত করে। পরের প্রশ্নে রয়েছে, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। তিনি 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। তাঁর আমলে ব্যবসা বাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষি নির্ভর অর্থনীতির গুরুত্ব বেড়েছিল। ব্যবসা বাণিজ্য: শশাঙ্কের আমলে বাংলায় ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিয়েছিল। ব্যবসা বাণিজ্যের অবনতির ফলে সমাজে শ্রেষ্ঠী বা বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল। মুদ্রা: শশাঙ্কের আমলে বাংলায় সোনার মুদ্রা চালু ছিল, তবে তার মান পড়ে গিয়েছিল। তখন নকল সোনার মুদ্রাও ছিল, কিন্তু রূপোর মুদ্রা ছিল না। কৃষি: শশাঙ্কের আমলে মানুষ কৃষি নির্ভর হয়ে পড়েছিল, ফলে সমাজে জমির চাহিদাও বেড়েছিল। সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে স্থানীয় প্রধানদের ও বা মহত্তরদের গুরুত্ব ও ক্ষমতা বেড়েছিল। এই সময় স্থানীয় প্রধানরা বণিক ও শ্রেষ্ঠীদের মতো সামাজিক মর্যাদা লাভ করেছিল। পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিল। পাল ও সেন রাজাদের আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, বল্লালচরিত প্রভৃতি গ্রন্থ থেকে। কৃষি: পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় এবং চাষের জন্য প্রদান করতে পারতেন। কৃষিজ শস্যের মধ্যে প্রধান ফসল ধান হলেও আখ, সরষে, তুলো, নারকেল, সুপারি প্রভৃতি ফসলের উৎপাদন হতো। রাজস্ব ব্যবস্থা: পাল ও সেন আমলে বাংলায় প্রধানত 4 ধরনের রাজস্বের কথা জানা যায়। এগুলি হলো ভাগ, ভোগ, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন শস্যের 1/6 অর্থাৎ 1/6 ভাগ আদায় করতেন। শিল্প: পাল ও সেন যুগের শিল্পের মধ্যে প্রধান ছিল বস্ত্রশিল্প, অলঙ্কার শিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি। দেওপাড়া লিপি থেকে জানা যায়, এই সময়ের শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুলপানি বারেন্দ্র শিল্পগোষ্ঠীর প্রধান ছিলেন। বাণিজ্য: আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্যের অবনতি ঘটে। এই যুগে স্বর্ণমুদ্রা ছিল না। পাল যুগে রৌপ্য মুদ্রা কিছু প্রচলিত থাকলেও সেন যুগে তাও ছিল না। বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। এই সময়ে বিখ্যাত বন্দর ও নগর ছিল তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, কর্ণসুবর্ণ প্রভৃতি। পরিশেষে বলা যায়, এই যুগের অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল। আজকের শেষ প্রশ্নে রয়েছে, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। পাল যুগে বাংলার সমাজ: পাল ও সেন যুগের বাংলার সমাজ ছিল সহজ সরল অনাড়ম্বর। পাল আমলের সমাজে বর্ণ ব্যবস্থা থাকলেও তার কঠোরতা ছিল না। সেন যুগে বাংলার সমাজ: সমাজে ব্রাহ্মণরাই সব সুযোগ সুবিধা ভোগ করত। সমাজে অব্রাহ্মণদের সকলকে শঙ্কর বা শূদ্র বলে গণ্য করা হতো। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হওয়ার জন্য সমাজে বর্ণ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছিল। পাল যুগের ধর্ম: পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগেই সহজযান ও কালচক্রযান নামে আরও 2টি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়।
সেন যুগের ধর্ম। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। এ যুগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের সংযোজন ঘটে। এ যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, শিব, বিষ্ণু, গঙ্গা, যমুনা প্রভৃতির পুজো করা হতো। সেন রাজারা ছিলেন শৈব, তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। এরপরে সেন যুগের বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।